বিপ্লব শুধু ওই ওই ঐশ্বরিয়া রায়ের ভুবন বলানো মুখশ্রী না। হ্যাঁ, বিপ্লবের একটা দুর্গন্ধযুক্ত আছে, ঐশ্বরিয়া রায়েরও আছে। ওই কথা আমরা স্বীকার করতে চাই না, কিন্তু 2 দিন হাগা বন্ধ হইলে জানবেন গুরুত্ব কত। কারণ প্রফেসর ইউনূস নাই, ছাত্ররাও নাই, বিএনপি পিছে ওয়াকার আর আকাশে ইন্ডিয়ার চাঁদ, আর তারপরে চট করে ঢুকে পড়া আওয়ামী লীগ। জামাতরেও নাকি লাইনে আনিছে, সত্য মিথ্যা জানি না, বিএনপির লোকেরাই কইতেছে। আবার দেখি রয়ের মার্কা মারা সন্তোষ শর্মা জামাতের মিটিং এ কথা কইছে। 2টি আপত্তিকর মন্তব্য করেছেন ইলিয়াস সাহেব। এক, জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। একেবারে মানে বলা বাহুল্য, একেবারে বাচ্চা সুলভের চাইতেও নিকৃষ্টতম মন্তব্য হয়েছে, যেটার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নাই এবং আমি দিতে পারবো না। ইলিয়াস সাহেব, আপনি কি ভাষা ব্যবহার করেছেন, কার সাথে করেছেন, কোন ব্যক্তির সাথে করেছেন, অতটুকু ব্যক্তির যোগ্যতার আশেপাশে আপনার আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত। আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন, এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে। আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন। আমরা জানি যে স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। উনি থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে 2টি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আজকে না মির্জা ফখরুল সাহেব নিয়ে আলাপ করি। হ্যাঁ, বুঝে দেখি বিএনপি আসলে একটা দল হয়েছে, কিন্তু কেন একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারে না। শুনে মনে হইতে পারে পিনাকি খুব বেয়াদবি করিচ্ছে, এরকম সিনিয়র রাজনৈতিক নেতাদের সম্পর্কে কথা কইছে। ওই কি কথা কওয়ার যোগ্যতা আছে না লেখাপড়া আছে? তা আসলে না বুঝে দেখি যে আমি যে কথা কইছি সে কথাটা বুঝে কইছি না বুঝে কইছি, নাকি মির্জা ফখরুলরা বিএনপির না বুঝে কথা বলে, সেটা না বুঝে দেখি। মির্জা ফখরুলকে গান্ধী বলতো তার দলের কর্মীরাও যখন আওয়ামী লীগ ক্ষমতায়। আমি সেই সময় ওনার সমালোচনা করেছি, কারণ আমার সবসময় মনে হইতো উনি এখনো তারুণ্যে আটকায় আছেন। এটা শুনে আবার মনে করেন না যে এটা ভালো। উনি উনার বাম ওরিয়েন্টেশন ছাড়তে পারেন নাই তরুণ বয়সের। উনি 70 দশকের বামের চোখ দিয়া দুনিয়াকে দেখেন। আমি এক্সাম্পল দিই, ওনার এই বক্তব্যের সমালোচনা করেছিলাম। উনি IMF এর ঋণ নিয়ে কথা বলতে গিয়ে বলছেন ক্ষমতায় টিকতে IMF এর শর্তে বন্দি সরকার। এটা তো বামেরা কয় IMF খারাপ, IMF এর শর্ত খারাপ, এটা নামাই যাবে না, এটা হারাম। হারাম না হইলেও তো মাকরু বটেই। সি IMF সি, সাম্রাজ্যবাদের দালাল IMF সি, এটা কেউ নেয়? আচ্ছা বলেন তো, বিএনপি ক্ষমতায় আসলে IMF ছাড়া টিকতে পারবেন? উনি IMF এর শর্ত মানবেন না? নাকি বিএনপি টাইমে IMF এর লোন শর্ত ছাড়া ছিল? হুদাই এই সমস্ত কথা বলেন কেন মির্জা ভাই? আমরা বিএনপির লোকজনরা এটা খুব অপছন্দ করে। তারা মনে করতেছে আমি হুদাই বিএনপির টুপকিতে আঙুল দিতেছি। রোগ থাকলে টুপকিতে আঙুল দেওয়া লাগে, আপনাদের রোগ ধরা পড়েছে তাই দিছি। এরপরে দেওয়ার আগে এক্সকিউজ মি কয়ানি মুনি, ইংরেজির যেহেতু কমো তাহলে ঠিকই কমো। তো বিএনপির নেতার মির্জা ফখরুলের কথা শুনলে মনে হয় যে এরা কেন হুদাই রাজনীতি করেছে। রাজনীতির এরা বুঝে না, রাষ্ট্র বুঝে না, ক্ষমতাও বুঝে না। তাছাড়া এমনি এমনি একটা দল ইন্ডিয়ার কোলে চইরা বসে। উনি যুক্তি দিচ্ছে কেন দ্রুত নির্বাচন করতে হবে। তো 2টা কারণ কইছে। 1 নম্বর কারণ হইতেছে স্থিতিশীলতা, 2 নম্বর হইতেছে গভর্নেন্স বা সুশাসন। এতে বোঝা যায় উনি রাজনীতি আর রাষ্ট্র বিষয়টা বুঝেন নাই। আসেন এই বিষয়টা একটু বিস্তারিত করে বুঝে নিই। রাজনীতিতে ক্ষমতা বিষয়টা কি? ক্ষমতা মানে গায়ের জোর। আপনি আপনার শত্রুরা দাবরানের উপরে রাখবেন, তারা দাঁড়াইতেই দিবেন না। আর আপনি যে তারা দাঁড়াইতে দিতেছেন না সেটা যে ন্যায্য, এইটার পক্ষে আপনি বয়ান উৎপাদন করবেন। হাসিনা ক্ষমতা কেন চলে গেল? চলে গেল 2টা কারণে। নাম্বার 1, হাসিনা যে মাইরা কাইটা যে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার ন্যায্যতা বা জাস্টিফিকেশন বা যৌক্তিকতা সে দিতে পারতেছিল না। আর 2 নাম্বার হইতেছে যে হাসিনার যে পুলিশ যারা গুলি করতেছিল তাদের গুলি খাইও জনতা পিছু হটে নাই, পাল্টা মাইট দিয়া মাইরে ট্যাঙ্গি রেখেছে রাস্তায় রাস্তায়, থানা আক্রমণ করে পিঠা ছাতু করে দিছে, আওয়ামী লীগের গুন্ডাগুলোকে দোলাই দিয়া ফ্ল্যাট করে দিছে, গান গাইয়া হারমোনিয়াম বাজায় বিপ্লব হয় নাই, রক্তারক্তি করে পরাজিত করতে হয়েছে হাসিনাকে। এই বিপ্লবী সহিংসতা, আবার মাথায় রাখেন বিপ্লবী সহিংসতা ছাড়া হাসিনা হটতো না। আমি কইছিলাম আমলাগুড়াকে ধইরা ফ্ল্যাট করে দেন, আর্মি 5 তারিখে গুলি বন্ধ না করলে আর্মিও ফ্ল্যাট হয়ে যেত।
আমাদের তো একটারে গুলি করলে একটাই যায়, আর ওদের একটারে ফ্ল্যাট করে দিলে হাজারটা পলাইতো। এইটা আপনারা কেউ কইবে না। বিপ্লব শুধু ওই ওই ঐশ্বরিয়া রায়ের ভুবন বলানো মুখশ্রী না। হ্যাঁ, বিপ্লবের একটা দুর্গন্ধযুক্ত পুটকি আছে, ঐশ্বরিয়া রায়েরও আছে। ওই পুটকির কথা আমরা স্বীকার করতে চাই না, কিন্তু 2 দিন হাগা বন্ধ হইলে জানবেন পুটকির গুরুত্ব কত। ক্ষমতা হইতেছে এই হ্যাডম, আর এই হ্যাডম হচ্ছে প্রতিপক্ষের ক্ষতি করার ক্ষমতা, তার দাবড়ায় দেওয়ার ক্ষমতা। তাই দেখবেন যারা জনতাকে মোবিলাইজ করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে, তাদের শত্রু বানানো শুরু করছে বাঙ্গু এলিটেরা, বিএনপি বেশি কইরা। তাদের আশঙ্কা এরা যদি না থাইমা আমার উপরে চড়াও হয় তাহলে তো আমরা শেষ। এই ভয় থাকা ভালো। জনতার ভয়ে রাষ্ট্র প্রশাসন বড় লোকেরা যদি ভয় না থাকে তাহলে আবার লুটপাট শুরু করবে এরা। মির্জা ফখরুল রাষ্ট্রের ক্ষমতা হাতে চাইতেছে, তাইলে ওইটা নিয়ে উনি সব ঠান্ডা করে দিতে পারবেন, এটারই উনি স্থিতিশীলতা বলতেছেন। তখন প্রফেসর ইউনূস নাই, ছাত্ররাও নাই, বিএনপি পিছে ওয়াকার আর আকাশে ইন্ডিয়ার চাঁদ, আর তারপরে চট করে ঢুকে পড়া আওয়ামী লীগ। জামাতরাও নাকি লাইনে আনিছে, সত্য মিথ্যা জানি না, বিএনপির লোকেরাই কইতেছে। আবার দেখি রয়ের মার্কা মারা সন্তোষ শর্মা জামাতের মিটিং এ কথা কইছে, স্টেজ বানায় জামাত তুলে দিচ্ছে। ভালোই ভালোই, মজাই মজা। তখন তো এরকম হইলে আর তখন কে কারে চ্যালেঞ্জ করে? আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বানাবে, এই হইতেছে প্ল্যান। 1975 সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে মাত্র 6 বছরের মাথায় ইন্ডিয়ান এজেন্ট এরশাদকে ইন্ডিয়া ক্ষমতা বসায়, তারপরে আবার আওয়ামী লীগ ফিরে। এভাবে আগামীর ইতিহাস লেখার কোশিশ করিচ্ছে ইন্ডিয়া। বিএনপি এমনিতে এমনিতে ক্ষমতায় যেত, কোন কারণে আমার মাথায় আসে না। বিএনপির ইন্ডিয়ার কোলে গিয়া উঠতে হইলো, বিএনপি এখন হা কইরা উঠবে, কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠেছি। আসুক বিএনপির ক্ষমতা, একটা জিনিস কয়ে দিই, দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কোলে উঠেছে কিনা। দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কইরা যাওয়া চুক্তিগুলো বাতিল করে কিনা বিএনপি। ইন্ডিয়া বিএনপিরা বুঝেছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে, লীগ না থাকলে সে এটা সামলাইতে পারবে না। দেখেন রিপাবলিক টিভি কি বলে, ওরা অবশ্য জানে না বিএনপি অলরেডি ভারতের বিরোধিতা থেকে সরে আসছে, ইন্ডিয়ার কলেজে উঠছে। তাও শোনেন, দেখেন এটাই করিচ্ছে বিএনপি, ঠিক কিনা? দিন যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে, সেই বিএনপি ভারত বিরোধিতার জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্রমাগত ভারতের কাছে আসতে চাইবে, কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে। তাই বিএনপি খুব দ্রুত ভারত বন্ধু হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই, আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। এবং আরেকটা বিষয় আমি বলছি যে বিএনপি যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন, যখন তারা একক প্রচেষ্টায় ইউনূসকে সরাতে পারবে না, তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে ইউনূসকে সরাতে রাস্তায় নামতে বাধ্য হবে। ঠিক এরশাদ বিরোধী আন্দোলনে যেভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসঙ্গে রাস্তায় নেমেছিল, ঠিক সেভাবেই নামবে, কারণ ইউনূসকে তাদেরকে সরাতে হবে। দেখেছেন, এটা দেখে আমার সেই জিয়ার আমলের কথা মনে পড়ছে। আওয়ামী লীগ তো 1975 শেষ হয়ে যায়। ও কিন্তু ওই সময় 1975 সালের পরে জিয়াও আওয়ামী লীগের পলিটিক্যাল দুশ্মন হিসেবে পছন্দ করেছিল। কেমনে জানেন? তখন বিএনপি অবশ্যই জিততো, কিন্তু বিরোধী দল হইতো খন্দকার মুস্তাকের পার্টি। মুস্তাককে জেলে নেওয়া হয় 1976 সার্কিট হাউসের কাপলেট চুরির অভিযোগে। ছাড়া হয় 1978 সালের 16 ডিসেম্বর উপলক্ষে, তার 7 সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন। খন্দকার মুস্তাক যেন দল গঠন করতে না পারে, সেজন্যই তাকে 1976 সাল থেকে জেলে নেওয়া হয়। জাসদের মূল নেতারাও জেলে রাখা হয়। জাসদ 8টা আসন পায় আর 39টা আসন পায় আওয়ামী লীগ বিরোধী দল হয়। খন্দকার মুস্তাক দল গঠন করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটা উনি নিতেন। আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই উনি পাইতেন। উনার ভোটারেরা মুসলিম লীগে ভোট দিছিল তখন, আর মুসলিম লীগ ওই নির্বাচনে 20টা আসন পাইছিল। এইদিকে নিয়ে যাইতেছে বাংলাদেশের ভবিষ্যতের বিএনপি। এবার আসেন মির্জা ফখরুলের গভর্নেন্সের প্রশ্নটা একটু আলোচনা করি। সুশাসন আসলে কি? সুশাসন মানে হইতেছে রাস্তাঘাট হবে, সুন্দর সুন্দর রাস্তা থাকবে, রাস্তায় আলো থাকবে, ট্রাফিক জ্যাম হবে না, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, জিনিসপত্রের দাম কম থাকবে, শান্তির শান্তি, আর সবাই শান্তির ছেলে হয়ে কাল কাটাবে। কিন্তু রাষ্ট্রের কাজ কি এসব নিশ্চিত করা? এটা তো সিটি কর্পোরেশনের কাজ। রাষ্ট্র মানে তো গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না। আমাদের রাষ্ট্রে তাহলে আর্মি লাগে কেন? কূটনীতি লাগে কেন? ইসকনের চিন্ময়কে জেলে রাখতে হয় কেন? আপনাকে দেশের মধ্যে পন্দের আলো আর দিল্লি স্টারের বিরুদ্ধে কথা বলতে হয় কেন? কেন উদিসির মতো একটা সাংস্কৃতিক দলের বিরুদ্ধে কথা বলতে হয়? কেন নারী নীতির বিরুদ্ধে কথা বলতে হয়? কেন মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে কথা বলতে হয়? কেন সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলতে হয়? কেন রাখাল রাজধানীর বিরুদ্ধে কথা বলতে হয়? কেন আওয়ামী লীগের বিচার চাইতে হয়? কেন আয়নাঘর গুমের রাষ্ট্র তৈরি হয়? তার মানে পৌরসভার কাজ ছাড়াও রাষ্ট্রের আরো গভীর কোনো কাজ আছে কি? সেটা রাষ্ট্রের কাজের মধ্যে মূল যে বিষয়টা, সেটা হইতেছে ক্ষমতা প্রশ্ন, শত্রু মিত্রের প্রশ্ন। রাষ্ট্রকে তার শত্রু চিহ্নিত করতে হয়, সেই শত্রু রাষ্ট্রের ভেতরে এবং বাইরে থাকে। তো তারপরেও এই রাষ্ট্রের এই ধারণা, গভর্নেন্স,
সুশাসন, ক্ষমতা আর তার দার্শনিক ভিত্তি নিয়ে একটা আলাপ করি। ভয় পেয়েন না, চালাইয়া বুঝা যাইবেন আর কি। রাষ্ট্রকে এই প্রসঙ্গে দুই পণ্ডিতের দুই রকম সংজ্ঞা আছে, দুই বিখ্যাত। একজনের নাম হচ্ছে ম্যাক্স ভেবার, আমরা ওয়েবার কই, হ্যাঁ, আর আরেকজন হইতেছে মিশেল ফুকো। ম্যাক্স ভেবার কইছিল যে রাষ্ট্র হইতেছে সেই প্রতিষ্ঠান যা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সহিংসতা প্রয়োগের বৈধ অধিকার রাখে। অর্থাৎ রাষ্ট্রকে উনি বলছেন ইংরেজির লেজিটিমেট মনোপলি অন ভায়োলেন্স। রাষ্ট্রই একমাত্র বৈধ সহিংসতা করার মালিক। আর মনে হইতেছে আরে ভাই সর্বনাশ, সহিংসতা করার মালিক রাষ্ট্র। তাই তো, ইংরেজির তো কইছে, ঠিকই কইছে, তাই না? তো মিশেল ফিকো বলতেছে রাষ্ট্র শুধু সহিংসতা প্রয়োগ কইরা ক্ষমতা প্রয়োগ করে না, রাষ্ট্রের ক্ষমতার আবার আরেকটা অংশ আছে। রাষ্ট্র জ্ঞান, বিভাজন, বিন্যাস এবং নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান, যেরকম হাসপাতাল একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান, স্কুল, কারাগার একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান। আমি মনে হচ্ছে স্কুল কেমন করে নিয়ন্ত্রণমূলক, স্কুলে শেখানো হয়, একজন নাগরিক হওয়া শেখানো হয়। এইগুলোর মাধ্যমে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। এই শক্তিকে বলছিলেন বায়ো পাওয়ার, জৈব ক্ষমতা। এখন প্রশ্ন হইতেছে যে রাষ্ট্র মানে কি সুশাসন বা গভর্নেন্স? এটা বুঝতে হবে, না বুঝলে মির্জা ফখরুলের আর বিএনপির চিন্তার খামতি ধরতে পারবেন না। আসেন এটা আরেকটু গভীরে যে বুঝে দেখি, আরো দুইজনের কথা কইতে হবে, হাবারমাস আর হান্না আরেন্ট। এই দুইজনের কথা আলাপ করতে হবে। গভর্নেন্স বা সুশাসন কথাটা এসছে মূলত নিও লিবারেল আলাপ থেকে। এখন কবেন দাদা নিও লিবারেল আবার কি? এই নিও লিবারেলিজমটা বুঝতে হবে, তাহলে বুঝবেন বিএনপি একটা উন্নত মানের ভালসুন এবং দুনিয়ার মূর্খ সদারা ঢুকিছে উঠি। সে রাজনীতি বা রাষ্ট্র কিছুই বুঝে না। তো নিও লিবারেলিজম কি এটা না বুঝে দেখি। হ্যাঁ, নিও লিবারেলিজম হইল এমন একটা চিন্তাধারা বা নীতি যেখানে বলা হয় যে সরকার যত কম হস্তক্ষেপ করবে তত বাজার ভালোভাবে চলবে। অর্থাৎ বাজারই সমস্ত সমস্যার সমাধান করে দিবে, রাষ্ট্র শুধু সহায়তা করবে, নিয়ন্ত্রণ করবে না। তো এটা কিভাবে করা হবে? এটা হচ্ছে বেসরকারীকরণ করে দাও, সরকার নিজে কিছু চালাবে না, সব প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও। পানি সরবরাহ প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও, হাসপাতাল প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও, বিদ্যুৎ কোম্পানি প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও, তারপরে শিক্ষা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও, পুলিশও দিয়ে দাও প্রাইভেট কোম্পানিকে। 2 নাম্বার ব্যক্তিগত দায়িত্ব। সমস্যা হলে নাগরিক নিজেই দায়ী। যেমন আপনি বেকার, এটা সরকারের দোষ না, আপনার দোষ, কারণ আপনি দক্ষ না। দেশ আমার দোষ আমার, মনে আছে? হ্যাঁ, এটা হচ্ছে নিও লিবারালিজম। আপনার দোষ, সেই জন্য আপনি চাকরি পান না, বুঝেছাও? 3 নাম্বার ব্যবসায়ীদের স্বার্থ আগে। বড় কোম্পানিগুলোকে ছাড় দেওয়া হবে, কারণ তারা বিনিয়োগ আনবে। ব্যাংকে ঋণ খেলাপি হলে ক্ষমা পাবে, কৃষক আবার ঋণ খেলাপি হলে জেলে নিয়ে যায়, বুঝেছাও? কৃষক 1000 টাকা ঋণ খেলাপি হলে তার কোমরের দড়ি মেন্দে নিয়ে যায় জেলে, কিন্তু 1000 কোটি টাকা ঋণ খেলাপি হলে তারে কলে জেলে নেয় না, তার মাথায় মুকুট পরে দেয়, বুঝেছাও? আর কি যত ভর্তুকি আছে, মানে ধরেন আপনি যে সার পান, এটা ভর্তুকি দেয় সরকার করলে, সেজন্য আপনি কম দামে সার পান, বীজ পান, এটা ভর্তুকি দেয়। এই ভর্তুকি দেবে না, এ স্বাস্থ্য, শিক্ষা, ভর্তুকি সবকিছু তুলে দেবে। ঠিক এইভাবে গরিবের চালের উপরে ভর্তুকি তুলে দিবে, সারের উপরে তুলে দিবে, বিদ্যুতের উপরে তুলে দিবে, ডিজেল তেলের উপরে তুলে দিবে, ভর্তুকি দিবে না। কিন্তু ব্যাংকের লোকসান আবার সরকার পূরণ করে দেবে টাকা চেপে, বুঝে যাও? তাহলে নিও লিবারালিজম কেন সমস্যার? এর ফলে গরিব আর কোনো সুরক্ষা পায় না, দরিদ্র মানুষেরা সুরক্ষা পায় না, সমস্ত সুরক্ষা পায় ধনীরা। গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। রাষ্ট্র তার যে একটা নৈতিক দায়িত্ব আছে এটা ভুলে যায়, বলে সবকিছু বাজার ঠিক করবে। সামাজিক নিরাপত্তা নষ্ট হয়, মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। তার মানে হইতেছে নিও লিবারালিজম মানে, মনে রেখেন, বাজার আগে মানুষ পড়ে, লাভ আগে ন্যায় পড়ে, প্রাইভেট ভালো পাবলিক খারাপ। তাইলে বুঝে চাও যে গভর্নেন্স বা সুশাসন কি জিনিস? এই বিশ্বব্যাংক, IMF এটা বলে যে নাগরিক বলে কিছু নাই, কনজিউমার আছে, ভোক্তা আসে। তো বিশ্বব্যাংক, IMF নাগরিককে দেখে কনজিউমার অফ পাবলিক সার্ভিস, মানে রাষ্ট্রীয় সমস্ত সেবার ভোক্তা, সে নাগরিক না। আর রাষ্ট্র হইলে সার্ভিস প্রোভাইডার, এই সার্ভিসটা দেবে। কিন্তু হান্না আরেন্ট বলছে রাজনীতি মানে শুধু গভর্নেন্স না, রাজনীতি মানে হইলো পাবলিক স্পেসে মানুষের অংশগ্রহণ, বিতর্ক, মত প্রকাশ। যদি মানুষের স্পিচ এবং অ্যাকশন মানে বক্তব্য এবং কাজ রাষ্ট্রের কাঠামোতে জায়গা না পায়, তাহলে সেটা নিছক শাসন ব্যবস্থা, রাজনীতি না। সেজন্য আমি কইছি যে বিএনপি একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি, একটা দল হয়েছে। হাবারমাস আবার কইছে যে গণতন্ত্রের প্রাণ হচ্ছে ডেলিবারেটিভ ডেমোক্রেসি, মানে হইতেছে জনগণের মধ্যে মত বিনিময়, যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া।
বাংলাদেশে দেখেন না, সেখানে গণমাধ্যম নিয়ন্ত্রিত, সংসদে বিতর্ক করতে পারে না, হয় না। সেখানে গভর্নেন্স যতই ভালো হোক না কেন, সেটা জনগণের রাষ্ট্র হইতে পারবে না। আর একজন পণ্ডিত আছেন লুই আলথুসার, মেলা পণ্ডিতের কথা কইছি, কিন্তু এগুলো শোনা দরকার আর কি, তাছাড়া আসলে বোঝা মুশকিল, অনেক জটিল বিষয়। তো তাই লুই আলথুসার রাষ্ট্রকে দিতে দুইটা যন্ত্রের সমষ্টি, একটা হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, মানে যা দিয়ে আপনি পিটান আর কি, মানে ধরেন পুলিশ, আর্মি, মিলিটারি, র্যাব ইত্যাদি ইত্যাদি। আর একটা হচ্ছে ইডিওলজিক্যালি স্টেট অ্যাপারেটাস, তার মানে মতাদর্শিক যন্ত্র, যেমন স্কুল, ধর্ম, পরিবার। বাংলাদেশে দুই কাঠামো আজও অটুট, তাই শুধু প্রশাসন ঠিক করলে রাষ্ট্র বদলাবে না, ক্ষমতার আদান প্রদান এবং চেতনার রূপান্তর দরকার। তো ক্ষমতার প্রশ্নটা কেন জরুরি আরেকটু বুঝে দেখি। ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের প্রকৃতি, বৈধতা এবং নৈতিক অবস্থানকে পুনর্মূল্যায়ন করা। রাষ্ট্রকে যদি শুধু গভর্নেন্স বা পরিচালনার যন্ত্র হিসেবে দেখা হয়, তাহলে আমরা মূল রাজনৈতিক প্রশ্নগুলোকে পাশ কাটায় চলে যাব। কে শাসন করতেছে, কাদের স্বার্থে করতেছে শাসন, এবং জনগণের উপরে সেই শাসনের প্রভাব কি। মিশেল ফুকোর একটা ধারণা আছে, পাওয়ার নলেজ ধারণা। এখানে বলতেছে, সে বলতেছে পাওয়ার ইজ এভরিওয়্যার বিকজ ইট কামস ফ্রম এভরিওয়্যার। তার মানে ক্ষমতা সব জায়গাতেই আছে, কারণ এটা সব জায়গা থেকে ক্ষমতা আসে। মানে ক্ষমতা কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে আসে না, এটা ছড়ায় থাকে সামাজিক কাঠামোর প্রত্যেকটা কোণে 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 কোণে। তাই রাষ্ট্রের ক্ষমতা বোঝা মানে নাগরিকের জীবনের উপরে তার প্রভাব বোঝা। গ্রামসি সে একটা কথা বলছিল, হেজিমনি। হ্যাঁ, এই হেজিমনি জিনিসটা মানে হইতেছে কর্তৃত্ব, রাষ্ট্রের কর্তৃত্ব, একটা নৈতিক কর্তৃত্ব। রাষ্ট্র শুধু বল প্রয়োগ করে না, সে মানুষকে সম্মতিতে বাধ্য করে। এই সম্মতি আদায় হয় শিক্ষা দিয়ে, ধর্ম দিয়ে, মিডিয়া দিয়ে, সাংস্কৃতিক মানদণ্ড দিয়ে। এই জন্যই আমাদের সাথে প্রথম আলো ডেইলি স্টারে লাগে, কারণ এই সম্মতি তৈরি করে প্রথম আলো ডেইলি স্টার। বোঝা গেছে, এই যে হেজিমনি তৈরি করে, এজন্য উদীচীর সাথে লাগে, এজন্য মঙ্গল শোভাযাত্রার সাথে লাগে, কারণ সে ওই জায়গায় সম্মতি উৎপাদন করে। আমরা এমনি এমনি জিয়াপদের গরু ফেলা জব করি না, বুঝে চাও? এমনি এমনি বলি না যে ও পন্দের আলো জয় বাংলা করে দেবো, দিল্লি স্টার জয় বাংলা করে দেবো, এমনি এমনি না, কারণ ওরা সম্মতিতে বাধ্য করে। আমার যেটা রাজনীতি না, উল্টা রাজনীতি, মানে আওয়ামী লীগের পক্ষের রাজনীতিতে সম্মতি আদায় করে সে। তো আমরা যদি ক্ষমতার প্রশ্ন না তুলি না, তাহলে এই যে নৈতিক কর্তৃত্ব যেটা তৈরি করতে চায়, সেইটাকে স্বাভাবিক বলে মেনে নিই। সেজন্য মনে হয় আরে সর্বনাশ, প্রথম আলোকে কেন কিছু বলবো, আমরা প্রথম আলো তো একটা সংবাদপত্র, স্বাধীন গণমাধ্যম, এটা তো কিছু কওয়া যাবে না। তো আনারের ইংরেজি তার একটা কথা কইছে যে, মানে ক্ষমতা বিষয়টা ইংরেজিতে এটা করছে যে পাওয়ার করসপন্ড টু দ্য হিউম্যান অ্যাবিলিটি নট জাস্ট টু অ্যাক্ট বাট টু অ্যাক্ট ইন কনসার্ট। তার মানে গান যেভাবে গাওয়া হয় সেই একইভাবে যদি কাজ করে সমস্ত জনগণ, তাহলেই সেটা ক্ষমতা হয়ে ওঠে, গণক্ষমতা হয়ে ওঠে। এবং সম্মিলিত মতামত, এই পাবলিক উইল বলে এটাকে, পাবলিক উইল যদি একসাথে কাজ করে, এটাই গণক্ষমতা হয়ে ওঠে। সবার সম্মতিতে সবাই যেটা চায় সেটা যদি কাজ করে রাষ্ট্রে, তাহলেই এটা গণক্ষমতা হয়ে ওঠে। রাষ্ট্র যদি পাবলিক উইলকে প্রতিফলিত করতে না পারে, তাহলে এটা ক্ষমতার আর ন্যায্য রূপ না, তা হয়ে যায় আধিপত্য। শুধু নির্বাচন দিয়ে বৈধতা নির্ধারিত হয় না, বৈধতা নির্ধারিত হয় অ্যাক্ট ইন কনসার্ট, জনগণের সম্মিলিত মতামত প্রতিফলন করার মধ্যে। মানে এই যে প্রফেসর ইউনূস যে নারী নীতি করেছে, এটা অ্যাক্ট ইন কনসার্ট হয়নি, এইটা ক্ষমতার ন্যায্য রূপ না, এটা হয়ে গেছে আধিপত্য, নারীবাদীদের আধিপত্য, এটা জনগণের ইচ্ছা না। সেই জন্য এই যে নির্বাচন, গণতন্ত্র এই সমস্ত করছে ধুনপুন বালসাল, এই গণতন্ত্র দিয়া কি পাবলিক উইল এটা প্রতিষ্ঠিত হয় না, করতে পারবে না। গণতন্ত্র শেষ কথা না, কথা হইতেছে পাবলিক উইল, জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হবে। জনগণের আকাঙ্ক্ষাকে ওটাই তো জানে না। তো আরেকজন ইমানুয়েল ওয়ালারস্টাইন, সে আর একটা চমৎকার কথা কইছিল আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র প্রায়ই একটা চিত্রনাট্য, ৮-৭ চিত্রনাট্য, যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা হয় কিন্তু বাস্তবে ক্ষমতার কাঠামো অপরিবর্তিত থাকে। এটাই করতে যাইতেছে বিএনপি। তাই নির্বাচন মানে গণতন্ত্র, এই সরলীকরণটা ভাঙতে হবে। তাই ক্ষমতার উৎস, প্রভাব এবং বিশ্লেষণ করাটা জরুরি। হাবারমাস তার একটা তত্ত্ব আছে, এটা ডেলিবারেটিভ ডেমোক্রেসি একটা তত্ত্ব আছে। উনি বলছেন বৈধতা আসে জনপরিষদে জনগণের কমিউনিকেটিভ পাওয়ার থেকে, মানে যেখানে সাধারণ মানুষের মত প্রকাশ, বিতর্ক, যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ থাকে না, সেখানে নির্বাচন যতই হোক রাষ্ট্র জনগণের না, বরং এক এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে দাঁড়ায়। এই জন্যই মির্জা ফখরুলরা, বিএনপিরা ইউটিউবারদের পিছিয়ে লাগিছে, কারণ এদের কমিউনিকেটিভ পাওয়ার আছে, কারণ এরাই বৈধতা উৎপাদন করতে পারতেছে।
এরাই পাবলিক স্পেসে জনপরিসরে কমিউনিকেটিভ পাওয়ারকে চর্চা করে, এখানে মত প্রকাশ করে, বিতর্ক করে, যার ফলে জনগণ যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সেইখানে নির্বাচন কইরা এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে থাকাটা জটিল হয়ে যাইতেছে। এই জন্যই আমাদের উপরে চড়াও হইতেছে বিএনপি। তাই রাষ্ট্র শুধু গভর্নেন্স না, এটা শ্রেণীগত নৈতিক প্রকল্প। রাষ্ট্র কেবল আইন, ট্যাক্স বা নীতি নির্ধারণ মেশিন না, এটা একটা নৈতিক শ্রেণীগত প্রকল্প, যার মাধ্যমে কোনো গোষ্ঠী অন্যদের জীবনযাত্রা, ভবিষ্যৎ এবং স্বপ্নকে নিয়ন্ত্রণ করে। তাই এইখানে দখল, প্রতিরোধ এবং পুনর্গঠনের জায়গাটা হইতেছে ক্ষমতার কেন্দ্রীয় প্রশ্ন। ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের চরিত্র এবং পক্ষপাত চিহ্নিত করা, শাসনের নৈতিকতা যাচাই করা এবং জনগণ কেবল সেবাগ্রহিতা না, রাজনীতির সক্রিয় অংশীদার হিসেবে কল্পনা করা। মির্জা ফখরুল বলছে যে সে সুশাসন বা গভর্নেন্স চায়, যেটা রাষ্ট্রভাবনায় নিও লিবারেল পলিসি। আমরা তো বুঝলাম, কিন্তু আমাদের আপত্তি নাই যদি তারা নিও লিবারেল পলিসি নেয়, কিন্তু যদি সে মনে করে যে নিও লিবারেল পলিসি বাংলাদেশের জন্য ঠিক আছে, ইংরেজি যেহেতু কইছে তাইলে ঠিকই আছে। কিন্তু মুশকিল হইতেছে যে এটা তো বুঝা বলেনি, শুইনা বলছে, হুইনা মুসলমানের মতো। 31 দফার অন্তত 5টা দফা আছে যা নিও লিবারেল পলিসির উল্টা, একেবারে উল্টা, সাংঘর্ষিক। হয় আপনি নিও লিবারেল পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, অথবা 31 দফার 5টা দফা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। তবে আপনারা কোনোটাই পারবেন না, কারণ আপনারা তো বুঝা করেন না 31 দফা। তা আসেন দেখি 31 দফার মধ্যে কোনটা কোনটা নিও লিবারেল পলিসির সাথে সাংঘর্ষিক। যেমন দফা 17, মূল্যস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা। এটা নিও লিবারেল নীতিতে শ্রমবাজারকে মুক্ত রাখা হয়। মজুরি নির্ধারণে রাষ্ট্রের হস্তক্ষেপ তো করতে দিবে না নিও লিবারেল পলিসি। কিন্তু এই দফায় রাষ্ট্রের সক্রিয় ভূমিকার কথা বলা হয়েছে, যা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে বাজারের উপর হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরছে। এটা তো করতে পারবেন না নিও লিবারেল পলিসিতে। একটা করবেন আর একটা করতে পারবেন না, পারবেনই না এটা করতে। 26 নম্বর দফা, সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়ন। এইটা তো নিও লিবারেল পলিসির উল্টা। আপনি স্বাস্থ্যসেবাকে বেসরকারীকরণ করতে হবে, ব্যক্তিগত খরচের উপরে নির্ভরশীল করতে হবে, রাষ্ট্র খরচই করতে পারবে না। এই দফায় রাষ্ট্রের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে, এইটা নিও লিবারেল পলিসির সাথে সাংঘর্ষিক। 27 নম্বর দফা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। নিও লিবারেল অর্থনীতিতে কৃষি পণ্যের দাম বাজার নির্ধারণ করবে। এই দফায় রাষ্ট্রের মাধ্যমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার কথা বলা হয়েছে, যা বাজারের স্বাধীনতার ধারণের সাথে সাংঘর্ষিক, যেটা নিও লিবারেল পলিসিতে আছে, সুশাসনে আছে। 21 নম্বর দফা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বশাসিত এবং ক্ষমতায়ন করা। নিও লিবারেল পলিসিতে কেন্দ্রীকরণ এবং বেসরকারীকরণে জোর দেওয়া হয়েছে, সেন্ট্রালাইজ করতে হবে। আপনি এটা ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছেন। এই দফায় স্থানীয় সরকারকে ক্ষমতায়নের কথা বলা হয়েছে, যা স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং রাষ্ট্রের ভূমিকা বৃদ্ধির দিকে ইঙ্গিত করতেছে। উল্টা একদম নিও লিবারেল পলিসির। অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। নিও লিবারেল নীতিতে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ রাষ্ট্রের হস্তক্ষেপ করা যাবে না, কমাইতে হবে। এই দফায় রাষ্ট্রের মাধ্যমে অর্থনৈতিক সংস্কার পরিচালনার কথা বলা হয়েছে, নিও লিবারেল পলিসির সাথে সাংঘর্ষিক। তা রাষ্ট্র রাজনীতি এবং বিএনপির অনুধাবনের দুর্বলতা আছে না? বাংলাদেশের রাজনীতি এখন এমন একটা অদ্ভুত সন্ধিক্ষণ চলতেছে। যারা রাষ্ট্র ক্ষমতার বাইরে, তারা রাষ্ট্র নিয়ে ভাবছেন কিন্তু ভুল জায়গা থেকে। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা রাষ্ট্রকে বিভিন্ন স্টেক হোল্ডারদের একটা জায়গা, ক্লাব বানায় ফেলছেন। এই বাস্তবতার প্রতিক্রিয়া না থাকলে ইতিহাসের গতিপথ বদলাবে না। এমন প্রেক্ষাপটে বিএনপি নিজেকে রাজনীতির বিকল্প হিসেবে তুলে ধরতে চাচ্ছে, কিন্তু সমস্যা হলো তারা এখনো পর্যন্ত একটা দল, একটা নির্বাচনী প্ল্যাটফর্ম হয়ে উঠছে, কিন্তু একটা রাজনৈতিক দল হইতে পারেনি। কেন পারেনি তা বুঝতে হলে নেতৃত্বের চিন্তার কাঠামো এবং রাজনৈতিক অনুধাবন খতায় দেখতে হবে, এবং আমরা এটা দেখলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মুখপাত্র, নেতা এবং মুখ। তার চিন্তাধারা অনেকাংশেই 70 দশকের বাম রাজনীতিতে আটকে আছে। তিনি আইএমএফ নিয়ে বলে, যখন যেই সরকার টিকে আছে আইএমএফ এর শর্তে বন্দী হয়ে, তখন তার বক্তব্যের মূলে আছে এক ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী পুরনো বামপন্থা। কিন্তু রাজনীতি কেবল প্রতীকী ঘৃণা দিয়ে চলে না। আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে আইএমএফ এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের বাস্তবতা এবং কৌশলগত পরিচালনার দায়িত্ব নিতে হবে। যখন ফখরুল সাহেব নির্বাচন তাড়াতাড়ি দিতে বলেন যে গভর্নেন্স ঠিক হবে, তখন তিনি নিজেই নিজের চিন্তার ফাঁদে পড়ে যান। গভর্নেন্স নিয়ে লিবারেল কাঠামোর ভাষা, যেখানে রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের কাছে না, বিনিয়োগকারীর কাছে। যদি বিএনপি সত্যিই রাষ্ট্র ক্ষমতা নিতে চায়, তাহলে তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে রাষ্ট্রের কাজ কি, গভর্নেন্স না ক্ষমতা। রাষ্ট্র মানে গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না, রাষ্ট্র মানে একটা ক্ষমতা কাঠামো, যেখানে প্রতিপক্ষকে পরাজিত করতে হয়, জনগণকে ক্ষমতা আনতে হয় এবং রাষ্ট্রযন্ত্রকে জনগণের অধীনে আনতে হয়। এই ক্ষমতা নির্মাণের প্রকল্প ছাড়া বিএনপি কেবলই একটা ভোট চাওয়া দল, একটা রাজনৈতিক পার্টি না। রাজনীতি মানে প্রতিপক্ষকে হটানোই শুধু না, তাকে কেন হটানো, কি ধরনের রাষ্ট্র গঠন করতে চাও, এই প্রশ্নগুলোর জবাব তৈরি করা। সেই জবাব বিএনপির কাছে নাই। যদি রাষ্ট্রকে শুধু সুশাসনের প্রশ্ন দেখেন,
তাহলে আপনি হাইরা যাবেন। কারণ মানুষ শুধু পরিষেবা চায় না, তারা সম্মান চায়, নিরাপত্তা চায়, আত্মমর্যাদা চায়। ক্ষমতার প্রকৃত ব্যবহার মানে সেই মর্যাদার স্থাপনা। বিএনপি যদি সত্যিই রাজনৈতিক শক্তি হতে চায়, তাহলে তাকে শুধু ক্ষমতায় যাওয়ার কথা না, তাকে বুঝাই দিতে হবে সে কি ধরনের রাষ্ট্র তৈরি করতে চায়, কিভাবে নাগরিকদের সেই রাষ্ট্রের সহযাত্রী করতে চায়। রাজনীতি মানে শুধু নির্বাচন না, রাজনীতি মানে দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব, প্রতিরোধের দর্শন। বিএনপি এখনো সেই দর্শন ছুঁইতে পারেনি, কিন্তু আমাদের সেই দর্শন ছুঁইতে হবে, নইলে বাংলাদেশের মুক্তি নাই। ইনকিলাব জিন্দাবাদ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। দুটি আপত্তিকর মন্তব্য করেছেন ইলিয়াস সাহেব। এক, জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। একেবারে মানে বলা বাহুল্য, একেবারে বাচ্চা সুলভের চাইতেও নিকৃষ্টতম মন্তব্য হয়েছে, যেটার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নাই এবং আমি দিতে পারবো না। ইলিয়াস সাহেব, আপনি কি ভাষা ব্যবহার করেছেন, কার সাথে করেছেন, কোন ব্যক্তির সাথে করেছেন, অতটুকু ব্যক্তির যোগ্যতার আশেপাশে আপনার, আমার, আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত। আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন, এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে। দ্বিতীয় প্রশ্নটি, আপনি শেখ হাসিনার মতো করেই জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিলেন, স্বাধীনতা বিরোধী বানিয়ে দিলেন এবং স্বাধীনতা বিরোধী বানিয়েই আপনি ক্ষান্ত হলেন না। আপনি তাকে স্বাধীনতা বিরোধী বানাতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন সময়ের অ্যাক্টিভিটিসকে অস্বীকার করে আপনি তাদের এই নেতাকর্মীর সাথে, বিএনপি এবং অন্য অন্য মানুষদের সাথে অনৈক্য তৈরিতে কথা বলা শুরু করলেন। আমার কাছে এই তিনটে জিনিসের কেন জানি লিঙ্ক আপ মনে হচ্ছে। আওয়ামী লীগের সময়ের যুদ্ধাপরাধের তথ্য, ঠিক 5 তারিখের পরে আবার হারুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধাপরাধের তথ্য, আবার একই আপনাদের মুখে, ইলিয়াস সাহেবের মুখে এই যুদ্ধাপরাধীর ট্যাগ নতুন করে আনা এবং সামনে আরো কিছু মানুষ হয়তো ইউটিউবাররা এগুলো নতুন করে আনবেন, এটাকে আমার লিঙ্ক আপ মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই তিনটাই মহাপরিকল্পনার অংশ। একটা 13 সালে ঘটানো হয়ে গিয়েছে, আরেকটা 5 তারিখের পরে বিএনপির 2-1 নেতার মাধ্যমে ঘটানো হচ্ছে, আরেকটা আপনাদের মাধ্যমে বলিয়ে জাতির কাছে এস্টাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশে যুদ্ধাপরাধী বলতে জামাত, দেশ বিরোধী বলতে জামাত এবং জামাতই সবচেয়ে খারাপ লোক এবং শফিক সাহেবের কারণে তার মাথার উপরে কাঁঠালটা ভেঙে তারপরে এই ষড়যন্ত্রে নেমেছেন। এটা আমার কাছে আজকের স্পষ্ট হচ্ছে। আমি আপনাকে একটু তাকবীর দিয়ে দিলাম, আপনি লাভ দিয়ে আমাকে এত ভালোবাসা শুরু করলেন। আপনি যেই দল করেন ওই দলের আমিরের চাইতেও আপনি আমাকে ভালোবাসা শুরু করে দিলেন। এটাই আপনাদের পতনের মূল কারণ, যে আপনি যেই দল করেন, যেই সংগঠন করেন, সেই সংগঠনের একজন আমির পর্যন্ত আপনার কাছে একজন বেনামাজির কাছের চাইতে অপ্রিয় হয়ে যাচ্ছে। একজন ইমানদার ছাড়া, যে মুসলমানই না, তার কাছের চাইতে আপনার কাছে ওই আমির অপ্রিয় হয়ে যাচ্ছে। আপনি এখন বিশ্বাস করা শুরু করেন ওই রাস্তাঘাট থেকে উঠে আসা কিছু মানুষদেরকে, তাদের বক্তব্য শুনে শুনে আপনি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন, এখন আপনার ইমান নিয়েই টানাটানি বাজছে। জনাব ইলিয়াস সাহেব কর্তৃক জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তকর তথ্য প্রচার করায় তীব্র নিন্দা জানাই। আমি এজন্যই তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য শুরু করতে চাই। সেটা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম, বিএনপি, চরমোনাই, অন্যান্য যে কোনো রাজনৈতিক দল, তারা সবাই ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময়ে জুলুম, নির্যাতন, অত্যাচারের মধ্যেই ছিল। সবচাইতে বেশি যদি জুলুম শিকার হয়ে থাকে এই দেশের কোনো দুটি দল, তার মধ্যে বিএনপি এবং জামাত ইসলাম। কোনো অংশে জামাত ইসলাম জুলুমের শিকার বেশি, কোনো অংশে বিএনপির নেতাকর্মীরা জুলুমের শিকার বেশি। জামাত কি কারণে জুলুমের শিকার হয়েছে? 13 সাল থেকে জামাতকে টার্গেট করে জামাতের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দদেরকে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের স্পেশাল মদতে এবং নির্দেশনায় সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের নেতাদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে। 11 জনের মতো সিনিয়র মানুষদেরকে তারা এখন পর্যন্ত কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কাউকে জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। এবং একই উপায়ে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জুলুম করেছে, অত্যাচার করেছে, হত্যা করতে চেয়েছে, বয়োবৃদ্ধ হয়েছে। সেটা জেনেও অট্টহাসিতে শেখ হাসিনা মত্ত ছিলেন যে তার চিকিৎসার কি দরকার, তিনি তো যে কোনো সময় মারা যেতে পারেন। এই ধরনের মন্তব্য করে এই দলের চেয়ারপারসনকে অপমান করেছে, অপদস্থ করেছে, বিনা চিকিৎসায় অস্বাস্থ্যকর পরিবেশে জেলের মধ্যে বন্দি রেখেছে, সর্বশেষ গৃহবন্দী রেখেছে। একই উপায়ে লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দিয়েছে। এই সকল মামলা, হামলা, কার্যক্রম চালানোর পরেও
16 বছর পর্যন্ত যারা মাঠে ময়দানে টিকে ছিলেন তারা ছিলেন এই রাজনৈতিক দল এবং দলের নেতারা। আমরা তখন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের রাজনৈতিক নেতাদের মুক্তির জন্য, আওয়ামী ফ্যাসিজমের হাত থেকে দেশকে রক্ষার জন্য বিদেশে বসে টক শোতে, অনলাইনে, অফলাইনে, ওই জায়গায় যতটুকু সম্ভব তার মধ্য থেকে প্রতিবাদ করে আপনাদের ভালোবাসাটা শুধু অর্জন করেছি। কারণ আপনি যেটা ঢাকায় বসে বলতে চান, আপনি যেটা আপনার মুখ থেকে বলতে চান, সেটা পরিবেশগত কারণে আপনি না পারার কারণে কেউ না কেউ বিদেশ থেকে, বাহির থেকে আপনার কথাটা যখন বলে দিচ্ছে, ওটাই আপনার কাছে মধুর মনে হচ্ছে এবং আপনি ওইটাকেই ভাইরাল করে আমাদেরকে সমাজের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত করে দিয়েছেন। এটা আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা না, বরং আপনার যোগ্যতায় আমি এখানে এসেছি, কারণ আপনি এই কথাগুলো পছন্দ করে, ভালোবেসে আমাকে আপনার হৃদয়ে স্থান করে দিয়েছেন। বাংলাদেশে যারাই ইউটিউবিং করছে, ফেসবুকিং করছে, রাজনীতি করছে, বক্তব্য দিচ্ছে, কারো বক্তব্যকেই আপনি বড় ফেরাউন ভাবা কিংবা তার চেয়েও বড় কিছু ভাবার কোনো সুযোগ কিন্তু নেই। কারণ নেই এজন্য যে আপনাদেরকে যারা এখানে তৈরি করেছে কিংবা আপনার যারা ফলোয়ার, এই ফলোয়ারগুলো কোনো আসমান থেকে হঠাৎ করে নাজিল হয় নাই কিংবা কোনো ভিন দেশ থেকে হঠাৎ করে আসে নাই। এ সবাই কিন্তু এ বাংলাদেশের এবং জুলুম নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিরাই। হ্যাঁ, কিছু কিছু মানুষ এখন আওয়ামী লীগ পন্থী যারা, তাদের ফ্যান ফলোয়ার্সরা, তাদের কেন্দ্রিক যারা নেতা কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের কথা শুনবে, তারা আবার তাদের দিকে ধাবিত হবে, যেহেতু তাদের আর অপশন নেই। সে কারণে আপনাদের জায়গাগুলোতে ফ্যাসিবাদের বিপক্ষে যখন আপনারা ছিলেন, আপনাদের সাথে মানুষজন সম্পৃক্ত হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে আমি বিশাল কিছু, আপনি বিশাল কিছু, মোটেও না। আমরা বিশালতার জায়গাটায় অবদান রেখেছি বিদায় জনতা আমাদের পাশে ছিল। আজকে খুব দুঃখ লাগছে যখন সন্তোষ শর্মাকে নিয়ে আলোচনা হচ্ছে, এই সন্তোষ শর্মার বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশে পর্যালোচনা হচ্ছে। রাজনীতিতে আলোচনা থাকবে, পর্যালোচনা থাকবে, দোষ ত্রুটির ঊর্ধ্বে কোনো দল না। চরমনার বিরুদ্ধে কেউ দোষ বলবে, জামাতের বিরুদ্ধে কেউ দোষ বলবে, বিএনপির বিরুদ্ধে কেউ বলবে, এটা ভেরি ন্যাচারাল এবং এটা বলবেই। এই রাজনীতিতে কাউকে না কাউকে এটা শুনতেই হবে। কিন্তু আপনি রাজনীতিতে কাউকে না কাউকে শোনাতে গিয়ে আপনি কখনোই জামাতের আমির ডাক্তার শফিক সাহেব এবং জামাত ইসলামকে আওয়ামী লীগের ভাষায় যদি গালিগালাজ দেন, আওয়ামী লীগ যে শব্দচয়ন করে তাদেরকে এত বছর পর্যন্ত ছোট রাখতে চেয়েছে, চাপে রাখতে চেয়েছে, সেই একই শব্দচয়ন আপনি করেন, তার মানে প্রমাণ হয় আপনি এতদিন পর্যন্ত যা করেছেন সেটা ভ্যাগ ধরে করেছেন। জনসমর্থন হয়ে যাওয়ার পরে আপনি ঠিক একই কাজ আওয়ামী লীগ যেটা করেছে, শেখ হাসিনা যেটা করেছে, সেটা আপনি ইলিয়াস সাহেব আপনার মুখ থেকেও করে আজকের জামাতকে প্রশ্নবিদ্ধ করে দিলেন। তাহলে আপনার পূর্বের দিনের যত অবদান সবকিছুই মনে হবে ফেক এবং সবকিছুই মনে হবে সাজানো গুছানো কোনো একটি দলকে প্রতিপক্ষ কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্যই করেছেন বলে মনে হচ্ছে। আপনার বিপদের দিনে আমিও ছিলাম। মামলা খেয়েছেন, যাদেরকে নিয়ে কথা হয়েছে, কি চুরি চারামি নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আপনাকে দিয়েছে আপনার প্রতিপক্ষরা, আমি দেশপ্রেমিক হিসাবে আপনার পাশে ছিলাম। আমি প্রতিবাদ করেছি, জীবনে কোনোদিন আপনার সাথে কথাও হয় নাই। আজ বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি, যারা আমাকে ভালোবাসে আপনাদের কথা জিজ্ঞেস করলে আপনাদের পক্ষ থেকেও সালাম দিয়ে দেই। জিজ্ঞেস করলে যে ভাই যোগাযোগ আছে, আমি বলি না। বলে কেন? আমি বলছি না, আমি আমার মতো কথা বলি। আমি কারোর সাথে জোট করে কথা বলে জাতির ক্লান্তি লগ্নেও কারো না কারো জোটবদ্ধ হতে গিয়ে আমি দালালি কথা বলতে পারবো না, বিধায় আমি একা থাকার চেষ্টা করি। আজ অবধি পর্যন্ত একা আসছি। তার মানে এই নয় যে আপনাদের কোনো বিপদে আমি নেই। অবশ্যই আপনাদের বিপদ আপদে সবসময় ওয়েল উইশার্স হিসাবে কাজ করেছি, এখনো করছি। পিনাকি দাদার বিরুদ্ধে তার বাড়িঘরে যখন আক্রমণ হলো, আমি পেজে তার পক্ষে অবস্থান নিয়ে স্টেটমেন্ট দিয়েছি। আমার কাছে যেটা সত্য সেটাই থাকা উচিত, যেটা মিথ্যা সেটাই থাকা উচিত না। আপনি ইলিয়াস সাহেব এই সন্তোষ শর্মা নিয়ে আলোচনা করতে গিয়ে আপনি অবশ্যই জামাত ইসলামকে দিক নির্দেশনা দিতেই পারেন যে একটা দল কেন এই লোককে ডাকলো, এই লোকের এই এই কাজ অপরাধ, আগামীতে ডাকতে গেলে এটা কিন্তু জনগণের কাছে তারা প্রশ্নবিদ্ধ হবে। ফাইন। কিন্তু একটি আলোচনাকে কেন্দ্র করে আপনি ঢুকে গেলেন জামাত ইসলামের ওই জায়গায়, ঢুকে গেলেন শফিক সাহেবের ওই জায়গায়, যেটার সাথে বিন্দুমাত্র জনগণের সাথে বিশ্বস্ততা করানোর মতো ন্যূনতম এভিডেন্স আপনি দিতে পারেন নাই। আপনার ভিডিওর 15 মিনিট বা 10 মিনিটের উপরে যতটুকু আপনি কথা বলেছেন, যাই বলেছেন, সেই বক্তব্যের মধ্যে
কি এমন এভিডেন্স আপনি দিতে পেরেছেন যে জামাত আমির ডাক্তার শফিক সাহেবকে এমন কিছু শব্দ চয়ন করে সেখানে বিতর্কিত করতে চাইলেন, যেটা আওয়ামী লীগের চরিত্র এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত এই অপকর্মগুলো করে, সংসদে করে, বাহিরে করে, ভিতরে করে, ঘরে করে, বাহিরে করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করে, ক্যাম্পাসগুলোতে করে, সমস্ত জায়গায় সেই অপরাধ করে। আপনি ডাক্তার শফিক সাহেবকে সেরকম একটি শব্দ চয়ন করে ওই দিকে লিঙ্ক আপ করানোর চেষ্টা কিভাবে পেলেন? কি দুঃসাহস আপনার ভিতরে তৈরি হলো যে আপনি না জেনে, আমিও এমনকি আমার চরম শত্রু, যদি শেখ হাসিনার বিষয়ে আমার কোনো তথ্য না থাকে, সেটা তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি প্রশ্ন তোলার আগে তার সমস্ত তথ্য আগে জেনে তোলা উচিত। কিন্তু রাজনীতির ভাষায় আমি কিন্তু তার প্রতিবাদ করতেই পারি, বলতে পারি তাকে বাংলাদেশে আসতে দিব না, এই দেশে তার রাজনীতি খাটবে না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি কখনোই বলতে পারি না যে তার সাথে কার কোন জায়গায় কি হয়েছে যদি কোনো কিছু আমি তথ্য না পাই। তাহলে ডাক্তার শফিক সাহেব সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে একবার দ্বিধাবোধ হলো না? আমাদের এটাই সমস্যা, আমরা যখন কারো বিরুদ্ধে কথা বলি তখন সেই বিরুদ্ধে কথা বলাটা আগ পিছ ভুলে যাই। এবং এই ভুলে যাই না, আমাদেরকে তো কেউ না কেউ বলায়, যেটা আমি বারবার বলি। এবং আপনাদের থেকেই অনেক বক্তব্যে শিখেছি এবং জেনেছি যে আপনারা এভাবেও বলেছেন যে যদি কোনো ভারতীয় এজেন্টরা এই দেশের কারো মাধ্যমে কোনো কাজ করাতে চায়, তাহলে তাদের প্রথম টার্গেট হচ্ছে আপনাকে দিয়ে যার বিরুদ্ধে কাজ করাবেন তার পক্ষেই এমন কিছু ভূমিকা রাখাবে, এমন কিছু কথা বলাবে, এমন সাজে তৈরি করবে যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার আপন লোক। এবং আপনি আমার আপন লোক এই বিশ্বাস করে যখন আপনার উপরে আমি অতিরিক্ত ট্রাস্ট অর্জন করব, তখন আপনাকে দিয়েই আমাকে দংশন করানো হবে, আমাকে শেষ করানো হবে, আমাকে রাজনীতি থেকে উচ্চে ফেলা হবে। আজকের আপনি দুটি আপত্তিকর মন্তব্য করেছেন ইলিয়াস সাহেব। এক, জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, একেবারে মানে বলা বাহুল্য একেবারে বাচ্চা সুলভের চাইতেও নিকৃষ্টতম মন্তব্য হয়েছে, যেটার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নাই এবং আমি দিতে পারবো না। ইলিয়াস সাহেব, আপনি কি ভাষা ব্যবহার করেছেন, কার সাথে করেছেন, কোন ব্যক্তির সাথে করেছেন, অতটুকু ব্যক্তির যোগ্যতার আশেপাশে আপনার, আমার, আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত। আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন, এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে। দ্বিতীয় প্রশ্নটি, আপনি শেখ হাসিনার মতো করেই জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিলেন, স্বাধীনতা বিরোধী বানিয়ে দিলেন এবং স্বাধীনতা বিরোধী বানিয়েই আপনি ক্ষান্ত হলেন না। আপনি তাকে স্বাধীনতা বিরোধী বানাতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন সময়ের অ্যাক্টিভিটিসকে অস্বীকার করে আপনি তাদের এই নেতাকর্মীর সাথে, বিএনপি এবং অন্য অন্য মানুষদের সাথে অনৈক্য তৈরিতে কথা বলা শুরু করলেন। আপনি বুঝিয়ে দিলেন যে বাংলাদেশের জন্য ক্ষতিকর জামাত আর সবাই উপকার। তার মানে আপনি এখন শেখ হাসিনার ধাঁচেই কথা বলছেন। শেখ হাসিনা এই একই ধাঁচে কথা বলে সেই 4 দলীয় জোটকে ভাঙার জন্য চক্রান্ত করেছিল, সেই বিএনপি এবং জামাতের অনৈক্য তৈরি করেছিল। যখন তারা ঐক্যবদ্ধ ছিলেন তখন ঐক্য না ভাঙতে পেরে তাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। যখন দেশনায়ক তারেক রহমানের সাথে এবং আপনার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে জামাতের আমির দেখা করে আসলেন, আপনাদের ঘুম নষ্ট হয়ে যাওয়া শুরু হলো। এই দেখা করাটা মনে হয় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। অথচ এই দেখা করাটা যে কত জরুরি, একটা ঐক্য দেশের জন্য কত ইম্পর্টেন্ট, তখন আপনি অনৈক্য তৈরিতে আপনি তার বিরুদ্ধে এমন কুৎসা রটালেন যেটা বিশ্বাসযোগ্য নয়। তারপরে আপনি জামাতের সাথে মিলিয়ে বললেন যারা নির্যাতিত হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে, আবরার ফাহাদ সহ যারা হত্যা হয়েছে, এসব কিছুর জন্য নাকি যদি জামাতই দায়ী হয়, এটা হচ্ছে আপনার মন্তব্য। তো জামাতের আসলে কি করা উচিত আপনি বলেন? জামাতের তাহলে উচিত আওয়ামী লীগ করা, জামাতের সাথে তাহলে উচিত শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হওয়া, এটা বুঝাতে চাচ্ছেন? আপনি আবরার ফাহাদকে হত্যা ঠেকাতে পারবেন না, আপনি আমাকে ট্যাগিং দিবে একজন, এই যে সত্য ভিডিওটা এখন বললাম, এই ট্যাগিংটা আমাকে দিতেই থাকবে যেহেতু সত্য কথা বলছি। এখন যদি কেউ আমাকে জামাত বলে, এইটার উপরে আমি যদি সহ্য করতে না পারি, তাহলে আমার এই কথা বলার তো দরকার নাই, তাহলে তো আমার উচিত ছিল শেখ হাসিনার দালালি করা। কিন্তু এই সত্য কথা বলার পরে যারা জীবন দিয়ে গিয়েছেন, দেশের জন্য লড়াই করেছেন, কেউ কি আপনাকে ক্লেম করেছে যে ভাই জামাত আমার জীবনের জন্য অভিশাপ, জামাত আমাকে ক্ষতি করেছে? এই জায়গাটা চরম নিকৃষ্টতার পরিচয় দিলেন যে বাংলাদেশের মানুষরা, ইসলাম প্রিয় বিভিন্ন মানুষরা নাকি ইসলাম ধর্মই চর্চা করতে পারতেছে না জামাতের কারণে। এই অ্যাক্টিভিটিসগুলা বা তারা স্বাচ্ছন্দ্যে সুন্দর মতো এভাবে আপনি গুছিয়ে বিভিন্ন ভাষায় কথা বলেছেন, যদিও পূর্ণাঙ্গ কথাগুলো এখানে আমি উপস্থাপন নাই করলাম, কিন্তু আপনি সেখানে তো এভাবে বলার চেষ্টা করেছেন ইলিয়াস সাহেব। তাহলে কি প্রমাণ হয় বাংলাদেশের সবচেয়ে
নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার একটি ভালো আদর্শবাদী সংগঠন যে 16 বছর অত্যাচারিত ছিল, তাকে আপনি শেখ হাসিনার চাইতে নিকৃষ্ট ভাষায় গালি দিয়ে উপস্থাপন করতে গিয়ে আপনি যে গোলে পৌঁছতে চান, একই গোলে শেখ হাসিনাও পড়ে গিয়েছে এবং শেখ হাসিনা আপনার আগেই জামাতের জন্য সেই কাজগুলো করে গিয়েছে। যেমন 13 সালে মানুষদেরকে মেরেছে, এখন আপনাদেরকে দিয়েই গেম খেলানো হবে। আমার তো ভয় হচ্ছে আপনাদের ওই বক্তব্যগুলো যদি সঠিক হয়। আমি মাঝে মাঝে পিনাকি দাদারও অনেক বক্তব্য শুনতাম, সেখানেও তার বক্তব্যগুলো শুনে মাঝে মাঝে কয়েকটি শব্দ আমি খুব পিক করতাম। যদিও আমি বলছি না যে এটার সাথে পিনাকি দাদা কিংবা আপনার কোনো শত্রুতা বা সম্পর্ক থাকতে পারে, সেটা আমি বলছি না, কিন্তু আমি এটা বলছি, আমি ভাবছি যে আপনাদের এই শব্দ চয়নগুলো সেই দিকেই তো নিয়ে যাচ্ছে, যেই দিকের কথাগুলো আপনারাই সতর্ক করতে গিয়ে বলতেন যে ভারত এমন কিছু লোক তৈরি করবে যাদেরকে তৈরি করতে গিয়ে প্রথমে আপনার মতো আমার মতো বানিয়ে দিবে যাতে করে আমি আপনার উপর আস্থা রাখি, পরে আপনাকে ওই ব্যক্তিকে দিয়ে আপনার বিরুদ্ধেই আবার কাজ করাবে। তাহলে কি আপনি যে এখন স্ট্যাটাস দিলেন বা ভিডিওটি দিলেন, এটা কি সেটারই প্রমাণ বহন করে না যে আপনাকে এতদিন তৈরি করা হয়েছে আর এখন জামাতের বিরুদ্ধে কিংবা শফিক সাহেবের বিরুদ্ধে লাগানো হয়েছে? মূলত শফিক সাহেব শত্রু হয়েছে 5ই আগস্টের পরে। আমি একটি ভিন্ন দল করি ভাই, আমার এই মন্তব্যগুলো অনেকের শরীরের মধ্যে জ্বলে, আগুন ধরিয়ে দেয়, ভালো লাগে না। কারণ কি জানেন, আমি তো 5 তারিখের পরে চাইলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস কিংবা আমার ক্ষমতা, আমি চাইলে একেবারে বিশাল কিছু সেজে বসে থাকার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি আমার যেই জায়গায় কথা বলার কথা সেই জায়গা থেকে একচুল লড়ি নাই বিদায় হয়তো অনেকের কাছে কষ্ট লাগবে। আমি 5 তারিখের পর থেকে দেখলাম হঠাৎ করে এই জামাত ইসলামের আমির এবং ডাক্তার শফিক সাহেব কেন মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে, আবার কেন তিনি সবচেয়ে তাদের কাছে অজনপ্রিয়, মানে খারাপ লোকের রূপান্তরিত হচ্ছে। প্রথমেই আমি বলে নেই খারাপ কেন হচ্ছে। শফিক সাহেবের নাম সেনাপ্রধান কেন সেই আপনার রাষ্ট্রপতি ভবনে সবার আগে নিবে কিংবা সেনা সদর দপ্তরে সবার আগে নিবে? শফিক সাহেব কেন এখন জাতীয় রাজনীতিতে অবদান রাখবে? শফিক সাহেব কেন এখন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবে, দেশ বিনির্মাণে কথা বলবে? শফিক সাহেব কেন এত বড় ইফতার মাহফিল করবে? শফিক সাহেব কেন এত বড় কর্মী সম্মেলন করবে? শফিক সাহেব কেন এখন প্রাইম মিনিস্টার ভাবে গাড়ি ঘোড়ায় বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্পেইন করবে? শফিক সাহেবকে কেন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মর্যাদা দিবে? শফিক সাহেবকে কেন পুলিশ বাহিনী প্রোটেকশন দিবে? এই যে শফিক সাহেব আজকের বাংলাদেশে এই অবস্থানটা তৈরি করতে পেরেছে, এটাই অনেকের শরীরের মধ্যে জ্বালাপালা তৈরি করে দিয়েছে। মূলত তারা চায় এই শফিক সাহেব মসজিদে তসবিহ নিয়ে বসে থাকবে, এতেকাব করবে, মিলাদ পড়বে, আর দোয়া মুনাজাতের মধ্যে সীমাবদ্ধ থেকে বাইতুল মুকাররমের উত্তর ঘটে মাঝে মাঝে এক একটা সভা সমাবেশ করবে, ইসলামী রাজনীতির কাজ শেষ। এতটুকু করলে বাংলাদেশের তিনি হতেন আয়াতুল্লাহ খোমেনি, এতটুকু করলে বাংলাদেশের তিনি হতেন বিখ্যাত বুজুর্গ। কিন্তু তিনি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, রাজনীতিতে অবদান রেখে বাংলাদেশের এখন দ্বিতীয় বৃহত্তর দলে রূপান্তরিত করেছে, এখন তিনি সকলের কষ্টের ফোড়া হয়ে রূপান্তরিত হয়েছে। এগুলো বলতে বুঝতে আর সায়েন্স লাগবে না, একেবারে ভেরি সিম্পল। ওরা চায় না যে ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালারা ঐক্যবদ্ধ হোক। এই যে চরমনের পীর সাহেব সহ শফিক সাহেব সহ, শফিক সাহেবের সাক্ষাতের পরেই দেখবেন বড় বড় রাজনৈতিক দলও সাক্ষাৎ করছে। এই যে ডিমান্ড তৈরি হচ্ছে রাজনীতিতে ইসলামপন্থীদের, এই যে ঐক্যের জন্য একে অপরের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা সময় ছিল ঐক্য হওয়ার কোনো রাস্তা ছিল না, এখন ঐক্য হচ্ছে। এই ঐক্য কেন হবে, এটাই এখন সকলের মূল সমস্যার কারণ হিসেবে দেখা দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজকের সে কারণে আপনাদেরকে কেউ না কেউ, আমি নিশ্চিত করে বলতে পারি কেউ না তো, আপনিই তো বললেন ভিডিওর মধ্যে কারো সাথে কথা হয়েছে, তারা আপনাকে পড়িয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, আর সেটাই আপনি ডেলিভারি দিয়ে দিলেন ইউটিউবে বক্তব্যে। একটাবার চিন্তা করেছেন আপনার এই নিকৃষ্ট বক্তব্যের মধ্য দিয়ে আপনি যেমন একটা দলকে শুধুমাত্র নয় সমগ্র জাতিকে আপনি ব্যথিত করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এর মানে এই নয় যে আপনি সমালোচনা করতে পারবেন না, অবশ্যই পারবেন, কিন্তু সেই সমালোচনাটা হতে হবে ওই পাপিয়া সম্রাটদের মতো হলে হবে না। সেই সমালোচনাটা আপনার ওই যে আপনার এখন বিএনপির 2-1 নেতা আছে আমার দলেরই, সেই প্রিয় নেতা আপনার কি বলে ওই ফজলুর রহমান সাহেবের মতো হলে হবে না। সেই রকম আপনার ওই যে চাঁপাইনবাবগঞ্জের হারুনের মতো পাপিয়ার মতো হলে হবে না। যে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামিক ধর্মীয় কালচারের বিরুদ্ধে তারা যেভাবে সরাসরি নেমেছে, এমনকি শেখ হাসিনার বিচার কন্টিনিউ করতে চায় হারুন সাহেবরা, এই যে যুদ্ধাপরাধী ইস্যুটা আবার সামনে আনছে, আমার কাছে এই 3টে জিনিসের কেন জানি লিঙ্ক আপ মনে হচ্ছে। আওয়ামী লীগের সময়ের যুদ্ধাপরাধের তথ্য
ঠিক 5 তারিখের পরে আবার হারুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধাপরাধের তথ্য, আবার একই আপনাদের মুখে, ইলিয়াস সাহেবের মুখে এই যুদ্ধাপরাধীর ট্যাগ নতুন করে আনা, এবং সামনে আরো কিছু মানুষ হয়তো ইউটিউবাররা এগুলো নতুন করে আনবেন। এটাকে আমার লিঙ্ক আপ মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই তিনটেই মহাপরিকল্পনার অংশ। একটা 13 সালে ঘটানো হয়ে গিয়েছে, আরেকটা 5 তারিখের পরে বিএনপির 2-1 নেতার মাধ্যমে ঘটানো হচ্ছে, আরেকটা আপনাদের মাধ্যমে বলিয়ে জাতির কাছে এস্টাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশে যুদ্ধাপরাধী বলতে জামাত, দেশ বিরোধী বলতে জামাত, এবং জামাতই সবচেয়ে খারাপ লোক, এবং শফিক সাহেবের কারণে তার মাথার উপরে কাঁঠালটা ভেঙে তারপরে এই ষড়যন্ত্রে নেমেছেন। এটা আমার কাছে আজকের স্পষ্ট হচ্ছে। আপনারা নিশ্চিত যে এই কাজটি একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে করেছেন। আমি সে কারণে দলীয় ব্যক্তিদেরকে সবসময় বলতাম, ওই যে বিভিন্ন ভাঙচুর আক্রমণ ওই সময়গুলোতেও বুঝানোর চেষ্টা করতাম কৌশলে, যে রাজনীতিবিদরা যখন কোনো ঘোষণা দিবে তার আগে আপনারা আমাদের আরেকজনের কথায় নাচানাচি করবেন না। রাজনৈতিক ভাষা আর ব্যক্তিগত বক্তব্য এক হয় না। রাজনীতি যারা করে তারা বিভিন্ন সমীকরণ নিয়ে রাজনীতি করে, আর ব্যক্তিগত কথা যারা বলে তারা ব্যক্তিগতভাবে যা ইচ্ছে তাই বলতে পারে। কেন বলতাম? বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছিল বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আমাদের সহজ সরল মুসলমানরা এটা বোঝে না। আমি আপনাকে একটু তাকবীর দিয়ে দিলাম, আপনি লাভ দিয়ে আমাকে এত ভালোবাসা শুরু করলেন। আপনি যেই দল করেন ওই দলের আমিরের চাইতেও আপনি আমাকে ভালোবাসা শুরু করে দিলেন। এটাই আপনাদের পতনের মূল কারণ, যে আপনি যেই দল করেন, যেই সংগঠন করেন, সেই সংগঠনের একজন আমির পর্যন্ত আপনার কাছে একজন বেনামাজির কাছের চাইতে অপ্রিয় হয়ে যাচ্ছে। একজন ইমানদার ছাড়া, যে মুসলমানই না, তার কাছের চাইতে আপনার কাছে ওই আমির অপ্রিয় হয়ে যাচ্ছে। আপনি এখন বিশ্বাস করা শুরু করেন ওই রাস্তাঘাট থেকে উঠে আসা কিছু মানুষদেরকে, তাদের বক্তব্য শুনে শুনে আপনি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন, এখন আপনার ইমান নিয়েই টানাটানি বাজছে। আপনি এখন কার প্রতি রক্ষা করবেন? দুইটা সহজ প্রশ্ন। আপনার সামনে আপনার দলের আমির কিংবা চেয়ারম্যান দাঁড়িয়ে আছে, ওনার চরিত্র আপনার কাছে কেমন মনে হয়? সেইটা সত্য, নাকি আপনার কাছে ইলিয়াস সাহেব যেটা ভিডিওতে বলে দিয়েছেন সেইটা সত্য? যদি এই দুইটার মধ্যে আপনার কাছে প্রথমটা সত্য মনে হয় তাহলে আপনি সঠিক রাজনীতি করেন, আর দ্বিতীয়টা যদি আপনার মনে হয় তাহলে বুঝতে হবে আপনি রাজনীতি করেন না, আপনি বিস্ফোরা হিসাবে শুধুমাত্র ইউটিউবের ভাষণগুলো শোনার জন্য বসে আছেন, আর কিচ্ছু না। দাড়ি আছে, টুপি আছে, দল করে, নামাজ পড়ে, কালাম করে, দিন রাত দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কাজ করে যাচ্ছে, তাকে নিয়ে প্রশ্ন তুলবে, সেটা আপনার বিশ্বাসযোগ্য? মানে আপনি সন্দেহ পোষণ করা শুরু করে দিবেন, তার কোনো নির্দেশনা আপনার কাছে ভালো লাগবে না। ভালো লাগবে গিয়ে বিদেশ বসে, এমনও হতে পারে, আমি জানি না, আল্লাহ মালুম, ব্যক্তি জীবনে এমনও হতে পারে তাদের ব্যক্তিগত জায়গা থেকে এর চুল পরিমাণ ইবাদত কার্যক্রমের সাথে তাদের সম্পর্ক নাই, কিংবা এমনও ব্যক্তি হতে পারে যে আদতেই আপনার এত বেশি মুসলমান প্রিয়, আপনার প্রিয় হয়ে গেল, আপনার আনন্দের ব্যক্তি হয়ে গেল, কিন্তু লোকটা আদতেই আপনার ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত, আপনি সেটা বুঝতে পারলেন না। এটাই আপনাদের ক্ষতির কারণ। জানি না আমার এই কথাগুলো কার কাছে কতটুকু কিভাবে গ্রহণীয় হবে। সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। যদি সাবধান এবং সতর্কতা এবং আপনার নেতার প্রতি আনুগত্যের মাত্রা রেখে না পথ চলতে পারেন, আপনারা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে চরম খেসারতের শিকার হবেন। এবং আপনারা যাদেরকে তুলে এনেছেন, যাদেরকে আসমানে তুলেছেন, সেই আসমানওয়ালারাই আপনাদেরকে নামাবে। কারণ আসমানে যাকে তুলেছেন তাকে তো আপনি মানদণ্ডের জায়গা থেকে উঠান নাই, সে একজন এজেন্টকে আপনি তুলে দিয়েছেন। আর এজেন্টদের কাজ এভাবেই হয়, পিছন থেকে এমন কিছু সিস্টেম জারি করা হয় যে আপনি তার প্রেমে পড়বেন, মাশগুল হবেন, সময় মতো আপনাকে বাস দিয়ে চলে যাবে। আশা করছি আপনারা এই ভিডিও পরিষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।